হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 22 এপ্রিল 2024-এর সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাস করব। তো প্রথমেই গুরুত্বপূর্ণ একটা এডিটোরিয়াল রয়েছে। বর্তমান সময়ের সাপেক্ষে এর গুরুত্ব অপরিসীম। বিশ্বের গড় তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়লে এশিয়া ও আফ্রিকার খাদ্য উৎপাদন 20 থেকে 40% কমবে। হিউজ ডিক্লাইন। তো বসুন্ধরা দিবস, বিশ্ব বসুন্ধরা দিবস। জলবায়ু পরিবর্তনের দরুন কৃষিক্ষেত্র ক্রমশ বিপন্ন, ক্লাইমেট স্মার্ট কৃষি চালু করা দরকার। খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাটা আমরা দেখব কি বলা রয়েছে। এছাড়া বাঘেদের অবাধ যাতায়াত রয়েছে কিছু এলাকাতে, সেই বিষয়ে এটা নিউজ রয়েছে। স্বাস্থ্য বিমার বিষয় বলা রয়েছে, সেটা দেখব। নতুন ফৌজদারি আইনের বিষয় বলা রয়েছে। আমরা জানি নতুন ফৌজদারি আইন যুক্ত হয়েছে, সেটা নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি। এখানে আমরা ডিটেলস আলোচনা দেখব। নাগরিকদের প্রতি অবিশ্বাস করা, লেখকের মতে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব নিয়ে রয়েছে। ইউক্রেনকে সাহায্যে আমেরিকা বিল পাস করেছে, সেটা নিয়ে নিউজ রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ। জল সংক্রান্ত বিষয়ে আলোচনা রয়েছে। তো এই প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হচ্ছে আমরা দেখব। বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রপুঞ্জ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 2023 রিপোর্ট অনুযায়ী বিশ্বের 79টি দেশের প্রায় 34 কোটি মানুষ বর্তমানে গভীর খাদ্য সংকটে রয়েছে। এই তথ্যটা আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি। ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে, লেটার রাইটিংয়ের ক্ষেত্রে, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, এবং যারা জিওগ্রাফি অপশনাল রয়েছেন তাদের জলবায়ু পরিবর্তন, তার ইম্প্যাক্ট, সেখানে কিন্তু এই লেখা তারা ব্যবহার করতে পারেন। বুর্কিনা ফাসো, মালি, সোমালিয়া, দক্ষিণ সুদানে কম করে 1,30,000 মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। 2023 সালে প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় 125টি দেশের মধ্যে ভারতের স্থান 111। চিন্তার বিষয়, এটাও গুরুত্বপূর্ণ তথ্য, এটাও উল্লেখ্য। ধান, গম, দুধ, আখ উৎপাদনে যে দেশের স্থান বিশ্বে প্রথম দিকে, সেখানে শিশু মহিলা অপুষ্টির শিকার। পরিস্থিতির কি পরিহাস। পৃথিবীর এই ক্ষুধার্ত মানুষের অধিকাংশই ছোট চাষি, যারা বিশ্বের 1/3 খাদ্য উৎপাদন করে। অথচ সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য 2 এর প্রধান উদ্দেশ্যই ছিল বিশ্বের সব মানুষের ক্ষুণ নিবৃত্তি, খাদ্য সুরক্ষা, পুষ্টির বৃদ্ধি। 1996 সালে রোম বিশ্ব খাদ্য সম্মেলনে স্থির করা হয়েছিল যে খাদ্য সুরক্ষার সংজ্ঞা হবে সমস্ত মানুষের জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যের অধিকার এবং তা কেনার আর্থিক সঙ্গতি। কঠিন চ্যালেঞ্জ কি রয়েছে। রাষ্ট্রপুঞ্জের খাদ্য কৃষি সংস্থা FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, পরিসংখ্যান দেখা গেছে সারা বিশ্বের প্রধান খাদ্যশস্যগুলোর উৎপাদন বৃদ্ধির হার সময়ের সাথে সাথে নিম্নগামী। 2050 সাল নাগাদ বিশ্বে আনুমানিক 900 কোটি মানুষের খাদ্য সংস্থান করতে অতিরিক্ত প্রায় 70% খাদ্য উৎপাদন করতে হবে। অন্যদিকে গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট 2022 বলছে, বিশ্ব উষ্ণায়নের ফলে কৃষিতে সংকট ক্রমশ বাড়ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি সমস্ত ফসলের উৎপাদনকে কমিয়ে দিয়েছে। গবেষণায় পাওয়া গেছে বিশ্বের গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে ধান, গম, ভুট্টা, সয়াবিনের ফলন 6.2, 6, 7.4 এবং 3.1% কমবে। যদি 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, এশিয়া আফ্রিকা মহাদেশের খাদ্যের উৎপাদন 20 থেকে 40% হ্রাস পেতে পারে। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ IPCC 2018 সালে পঞ্চম মূল্যায়ন রিপোর্টে দেখানো হয়েছে 2100 সালে কাছাকাছি সময়ে বিশ্বের গড় তাপমাত্রায় 2.5 থেকে 3.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এর ফলে ধান, গমের মতো প্রধান খাদ্যশস্য সয়াবিন, ভুট্টা, জোয়ার এবং টমেটো উৎপাদন ধাক্কা খাবে। এই পরিস্থিতি বিশ্বের আরও প্রায় 6.5 কোটি মানুষ খেতে পাবে না, এমনই আশঙ্কা। অর্থাৎ অদূর ভবিষ্যতে কৃষি যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে, খাতা দ্বিধাহীনভাবে বলা যায়। নয়া কৃষি ব্যবস্থা, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বা ক্লাইমেট স্মার্ট কৃষির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 2010 সালে খাদ্য নিরাপত্তা, কৃষি, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনের ঠিক আগেও FAO এই ধারণা চালু করে। বিশ্বব্যাংকের মতে, জলবায়ু পরিবর্তনের নিরিখে খাদ্য নিরাপত্তাকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় কৃষি কর্মসূচিকে একত্রে ক্লাইমেট স্মার্ট সিটি কৃষি বলে। জলবায়ু পরিবর্তনের নিরিখে খাদ্য নিরাপত্তার শক্তিশালী করার জন্য যে কৃষি, সেটা হচ্ছে ক্লাইমেট স্মার্ট সিটি। একদিকে সুস্থায়ী কৃষি উৎপাদন, অন্যদিকে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি, কৃষি উৎপাদন, গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো, এই সমস্ত এর লক্ষ্য ক্লাইমেট স্মার্ট সিটি। ভারতের অবস্থান কোথায়। 2010 সাল থেকে প্রধান শস্যের উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে বলে
নিম্নকক্ষের ওয়েবসাইটে সংসদে প্রকাশিত হয়েছে। অনুমান করা হচ্ছে 2039 সাল নাগাদ ফলনের উৎপাদনশীলতা হ্রাসের 9% গিয়ে ঠেকবে। জলবায়ু পরিবর্তনের দরুন ধান উৎপাদনে বার্ষিক লোকসানের হার আপাতত 35%, গমের বার্লিতে এই হার যথাক্রমে 20 এবং 13%। চমকে দেওয়ার মতো তথ্য হলো ভুট্টা চাষে বার্ষিক লোকসানের হার 60%-এর কাছাকাছি। এমনভাবে চললে 2050 সাল নাগাদ ধান, ভুট্টা, গমের মতো প্রধান ফসলের ফলন 15 থেকে 20% পর্যন্ত কমে যেতে পারে। তো 2018 সালে ইকোনমিক সার্ভের পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় কৃষিতে জলবায়ুর প্রতিকূল প্রভাব বার্ষিক ফসল নষ্টের পরিমাণ 900 থেকে 100 কোটি ইউএস ডলার। হিউজ একটা এখানে সমস্যা। এখানে ক্লাইমেট স্মার্ট কৃষিটাই ভারতীয় কৃষকদের ফসল নষ্টের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে। তো এটাই কথাই বারবার বলা হচ্ছে। এখানে আমরা অনেক তথ্য পাচ্ছি যেগুলো বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি, টার্ম পাচ্ছি সেগুলো বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বনবস্তি সরায় বাঘেদের অবাধ যাতায়াত দাবি করল বিটিআর। আলিপুরদুয়ার থেকে লেখা হচ্ছে, সরে যাওয়ার বনবস্তি এখন টাইগার জোন, বক্সা টাইগার রিজার্ভের দাবি সে কথা বলছে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ফরমান মেনে বিটিআরের কোর এরিয়ায় থাকা 15টি বনবস্তির মধ্যে গাঙ্গুটিয়া ভুটিয়া বস্তিকে পুনর্বাসন প্যাকেজের আওতায় রূপান্তরিত করছে রাজ্য সরকার। তারপরেই রবিবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বিটিআর কর্তৃপক্ষ। টানা 4 বছর ধরে পর্যবেক্ষণের পর বনকর্তাদের দাবি, প্রতি বছর শীতের শুরুতে এই ভুটিয়া বস্তি হয়েই বক্সা পাহাড়ের সুউচ্চ ডেরা ছেড়ে শিকারের খোঁজে সমতলে নেমে আসে রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে ওই ভুটিয়া বস্তি হয়েই দক্ষিণ রায়রা জয়ন্তী নদী পেরিয়ে চলে যায় পশ্চিম দিকের রায়মাটাং নদী পেরিয়ে গাঙ্গুটিয়া বনবস্তির দিকে। তো এখানে টাইগার টেরিটরি অবস্থা হয়ে উঠেছে। ভুটিয়া বস্তি লোকালয়ে এই অংশটাতে তারা কিন্তু বাইরে চলে আসছে। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভুটিয়া বস্তি এবং গাঙ্গুটিয়া বাঘের বসবাসের আদর্শ তৃণভূমি তৈরির পরিকল্পনা নিয়েছে। এর আগেই সবসময় দেখা গিয়েছে বক্সা পাহাড় থেকে সমতলে নেমে আসার সময় ভুটিয়া বস্তির জন্য বাঘেরা একটা বিরক্ত হয়ে থমকে যেত। তো সেখানে বসতি যেহেতু নেই, যেহেতু রিলোকেট করা হয়েছে, পুনর্বাসন করা হয়েছে, সেই কারণে তারা এটা অবাধ যাতায়াতটা করতে পারছে। তবে এখনও পুনর্বাসন কিছুটা বাকি রয়েছে, সেটা পরবর্তীকালে হলে বাঘেদের সংসার বাড়ার পথে আমরা দেখতে পাবো। বক্সা অঞ্চলে, বক্সা টাইগার রিজার্ভে সেটা আরও বাড়ন্ত আমরা দেখতে পাবো ভবিষ্যতে। স্বাস্থ্য বিমা 65 বছর পার হয়ে যাওয়ার পরেও এবার থেকে স্বাস্থ্য বিমা প্রকল্পের পূর্ণাঙ্গ কভারেজ পাবেন আপনি। নতুন বিমা প্রকল্প কিনতে পারবেন, তাও সমস্ত কভারেজ সমেত। আরও বেশি সংখ্যক মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় আনতে বিমা ব্যবসার প্রসার, সাধারণ মানুষকে স্বাস্থ্য খাতে বিপুল খরচের হাত থেকে পর্যাপ্ত সুরক্ষা দিতে স্বাস্থ্য বিমা কেনার ক্ষেত্রে 65 বছর বয়সের যে ঊর্ধ্বসীমা ছিল তা তুলে দিল ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, IRDAI। খুব গুরুত্বপূর্ণ সংস্থা, আমরা জানি ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। পুরনো নিয়মে বিমাকারী একটি নির্দিষ্ট বয়সের পর তার চিকিৎসার পূর্ণ কভারেজ পেতেন না, নতুন নিয়মে সেই বাধা আর থাকলো না। খুব গুরুত্বপূর্ণ এটা তথ্যটা। কোনো ব্যক্তি 65 বছর বয়স হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রকল্প কিনতে পারতেন, তারপর বিকল্প কিনলেও পূর্ণাঙ্গ কভারেজ পেতেন না তারা। যদিও সাম্প্রতিক সংশোধন যা এপ্রিল 1 থেকে কার্যকর করা হয়েছে, তা কোনো ব্যক্তি যত বয়সী হোক না কেন নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প কেনার জন্য তিনি যোগ্য বলে বিবেচিত হবেন। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি আগে থেকেই কোনো রোগে ভুগছেন এমন ব্যক্তিকেও বিমা সংস্থাগুলি স্বাস্থ্য বিমা বিক্রি করতে পারবে বলে জানিয়েছে নিয়ামক সংস্থা। ফলত ক্যান্সার, হার্ট বা কিডনির সমস্যা, ফেলিওর, এইডস এসব আক্রান্ত রোগী স্বাস্থ্য বিমা পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত করতে পারবে না বিমা সংস্থা। বিমাকারীদের সুবিধার জন্য কিস্তিতে প্রিমিয়ামের টাকা পরিশোধের সুবিধা নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ এবং স্বাস্থ্য বিমা সংস্থাগুলি কেবল ট্রাভেল পলিসি বিক্রি করতে পারবে বলে জানিয়েছে। আয়ুষ চিকিৎসার ক্ষেত্রেও খরচে কোনো ঊর্ধ্বসীমা রাখা হয়নি। আয়ুর্বেদ, যোগা, নেচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে সাম অ্যাসিওর্ডের পুরোটাই বিমাকারীকে দিতে হবে, এক্ষেত্রে কোনো সীমা থাকবে না। তো এইসব গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। স্বাস্থ্য বিমার কভারেজটা কিন্তু 65 বছরের পরেও থাকছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এমসিকিউ জিজ্ঞাসা করা হতে পারে ইকোনমিক্স থেকে। নতুন ফৌজদারি আইনের মূল কথা নাগরিকদের প্রতি অবিশ্বাস। তো এটা গুরুত্বপূর্ণ বিষয়। জুলাই 1 তারিখ থেকে ভারতে 3টি নতুন ফৌজদারি আইন কার্যকরী হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই 3টি আইন ভারতকে ঔপনিবেশিক শাসনে ঘোর অন্ধকারপূর্ণ অতীত থেকে নিয়ে আসবে একবিংশ শতাব্দীর প্রযুক্তি নির্ভর যুগের জাজ্বল্যমান ভবিষ্যতে। সত্যি কি তাই? এই আইন 3টি দেশের মানুষকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত না করে তাদের উপর নতুন করে ঔপনিবেশিক শাসন চাপানো হচ্ছে নাকি, সেটাই প্রশ্ন। তো
এখানে আমরা শুধু মূল বিষয়টাই আলোচনা করব। রাষ্ট্রদ্রোহ অপরাধ তার একটা মোক্ষম উদাহরণ। পুরনো নতুন আইনে এই অপরাধ সম্পর্কে অবস্থানে পার্থক্য নেই বললেই চলে। উচ্চতম ন্যায়ালয়ের দ্বারা আইন ব্যবস্থাকে ঔপনিবেশিক মানসিকতার বাইরে নিয়ে আসার প্রচেষ্টাকে যেন সচেতনভাবে স্বীকার করা হয়েছে। 2022 আদালত রাষ্ট্রদ্রোহ অপরাধের উপর স্থগিতাদেশ ঘোষণা করা সত্ত্বেও নতুন আইনে এই অপরাধটি আবার ফিরে এসেছে। যদিও অপরাধ এখন সরকারের বিরুদ্ধে নয় এবং রাষ্ট্রের বিরুদ্ধে, কিন্তু তা এতই সূক্ষ্ম যে রাষ্ট্রদ্রোহের মামলায় তথ্য প্রমাণ পেশ করার সময় তার নির্ঘাত হারিয়ে যাবে। তো রাষ্ট্রদ্রোহতে গ্রেপ্তার করা যেতে পারে এই যে আইনটা ছিল, সেটা কিন্তু নতুনভাবে ফিরে আসছে এখানে, সেটাই বলতে চাওয়া হয়েছে। নতুন আইনগুলি প্রায় গোপনে একটি ছোট কমিটির দ্বারা বানানো হয়। জনসাধারণের পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত অবশ্য চাওয়া হয়েছিল, কিন্তু যে মতামতগুলি পাওয়া গিয়েছিল তার কোনো প্রভাব রচিত আইনগুলিতে পড়েছে কিনা তা জানার কোনো উপায় নেই। তো এর ফলে প্রথমত ফৌজদারি বিচার ব্যবস্থায় বাস্তবতার সাথে নতুন আইনগুলো সামঞ্জস্যপূর্ণ হয়। এই অনুশীলনের নীতি কোনো ভিত্তির উপর রেকর্ড করে নয়। নতুন আইনে ফৌজদারি আইন সংস্কার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হওয়া উচিত ছিল বিশেষ ফৌজদারি আইনে বিশাল আয়তনের সাথে সাধারণ ফৌজদারি আইনের সমন্বয় করা, এটা উনি বলছেন। এবং ফৌজদারি আইনের কঠোরতার প্রতীক হচ্ছে মৃত্যুদণ্ড। ভারতের দণ্ডবিধিতে 12 রকম অপরাধে মৃত্যুদণ্ড ঘোষণা করা সম্ভব ছিল: হত্যাসহ ডাকাতি, বিদ্রোহ ইত্যাদি। নতুন ফৌজদারি আইনে 15 রকম অপরাধের জন্য মৃত্যুদণ্ড সম্ভব। বিভাগে নতুন অপরাধ হলো গণপ্রহার, সন্ত্রাসবাদ ইত্যাদি। এতে স্পষ্ট বোঝে যে নাগরিক শাসকদের মধ্যে যে সম্পর্ক তা মূল ভিত্তি শাসকের প্রতি তুমুল ভীতি, শাসকের দৃষ্টিতে নাগরিকের প্রতি ক্রূরতা। একটি ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে, বিভিন্ন অপরাধের ধারা পাল্টেছে। যেমন আগে যা ধারা ছিল 420 নম্বর ধারার মামলা, এখন তার 315 নম্বর ধারা। কাউকে হত্যা করার শাস্তি এখন ধারা 302 নয় 101। এই পরিবর্তন মাপ অকল্পনীয়। দেশের পুলিশ অফিসারকে ট্রেনিং দিতে হবে যাতে তার আদালতে ভুল ধরা না লেখেন, তাদের টেকনিক্যাল গ্রাউন্ডে সে অপরাধী রেহাই পেয়ে যাবে। তো এই সমস্ত সমস্যা রয়েছে ফৌজদারি আইনে, যদিও এটা আমরা এর আগে আলোচনা করেছি বহুবার, আবারও উঠে আসবে। এখানে একটা অ্যাঙ্গেলে লেখা হয়েছে, সেইগুলো আমাদের সেই পয়েন্টগুলো এখান থেকে জোগাড় করে রাখতে হবে। ইসরায়েল ইরান দ্বন্দ্ব চূড়ান্ত হতে পারে, এটা আগেও আমরা আলোচনা করেছি। এর কি সমস্যা হতে পারে? কিংকর্তব্য বিমূর করে দিয়ে সম্প্রতি ইরানের উপর সরাসরি আঘাত আনল ইসরায়েল। তেল আভিভ এখনও সরকারিভাবে দায় স্বীকার করেনি। বিভিন্ন সূত্রের খবর, ইরানের সেনা ছাউনিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। পরিণতি কি? তেলের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা। ইরান নিজে এমন কোনো হামলার কথা স্বীকার করেনি। হামলার ব্যাপকতাও তীব্র ছিল না। ইরানের ভূখণ্ড থেকে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, এটা মনে করা হয়েছিল। তেহরান প্যালেস্তাইনকে বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। ইরানের মদতপুষ্ট সশস্ত্র বাহিনী পশ্চিম এশিয়ার নানা প্রান্তে নানা ধরনের সমস্যা তৈরি করেছে। ইসরায়েলের সাথে এই লড়াইয়ে ইরানের বর্তমান কট্টরপন্থী সরকার কোনোভাবেই নিজেদের মুখ পড়ার মতো সিদ্ধান্ত নেবে না। ফলত ঠান্ডা যুদ্ধ হোক বা সম্মুখ শেষ কথা বলার বাধ্যকতা নিজের কাছে নিয়েছে ইরান। তো যাই হোক, ইরানের পরমাণু কেন্দ্রতে হামলা চালাতে পারে ইসরায়েল, সেটা আমরা আগেও দেখেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় একটাই, গাজায় ইসরায়েলি হামলার মাত্রা কমানো, ইরানের পক্ষ থেকে সশস্ত্র জঙ্গিদের নিয়ন্ত্রণে আনা। রাজনৈতিক সামরিক বিষয়ে ইতিমধ্যে ইরান রীতিমতো সক্রিয়, কিন্তু এবার সময় হচ্ছে পাল্টাঘাত বন্ধ করার নীতি থেকে সরে আসা। ইউক্রেনকে সাহায্যের জন্য আমেরিকাতে বিল পাস করা হয়েছে। বেশ কিছুদিনের সিদ্ধান্ত আটকে ছিল, অবশ্যই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে আবার বিপুল পরিমাণ আর্থিক অনুদান দিতে গতকাল বিল পাস করেছে আমেরিকান আইনসভা নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ। এ বিলে বলা হয়েছে ইউক্রেনের পাশাপাশি অর্থ সাহায্য দেওয়া হবে ইসরায়েল এবং তাইওয়ানকেও। আর এই বিল পাস নিয়ে আজই মুখ খুলেছে ক্রেমলিন। যাই হোক, বিল পাস হয়েছে একটা, এটা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে বাইডেনকে খোঁচা দিতে ছাড়েননি ভ্লাদিমির পুতিন সরকার। রুশ সাংবাদিক মাধ্যমে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই সিদ্ধান্ত আসলে আমেরিকা আরও ধনী হবে, কিন্তু ইউক্রেনের ক্ষতি অনিবার্য, আরও মৃত্যু হবে সে দেশের বাসিন্দাদের, এরকম বলা হয়েছে। ইসরায়েলকে দেওয়া অর্থ তাইওয়ানকে দেওয়ার রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাফরোভা সাংবাদিক বলেছেন, কিভকে সামরিক খাতে আর্থিক সাহায্য করা আসলে সন্ত্রাসবাদকে মদত দেওয়া, তাইওয়ানকে আর্থিক সাহায্য, চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। তো এই সমস্ত বিষয় খুব গুরুত্বপূর্ণ। 3টে দেশকে অর্থ সাহায্য করছে আমেরিকা যুক্তরাষ্ট্র, বিল পাস হয়ে গিয়েছে। জল ঘণ্টা, এসবে বৈশাখ আবাহনের সপ্তাহে পার হয়নি, তীব্র দাবদাহে ঝলসে যাচ্ছে বঙ্গ। তো এটা আমরা জানি। সুস্থ থাকতে জলপানের প্রয়োজনীয়তা সর্বজন বিদিত, কিন্তু সুস্থ থাকতে জল আবশ্যক হলেও প্রয়োজনীয়তাটি তাৎক্ষণিক নয়।
যে পর্যন্ত তাৎক্ষণিক নয় কিছুক্ষণ অপেক্ষা করলেও চলে, তাকে নির্দিষ্ট সময়ের জন্য বিস্মিত হয় সহজ প্রবৃত্তি। দক্ষিণ ভারতের কিছু বিদ্যালয়ে জল ঘণ্টা দেওয়ার কথা জানানো হয়েছে। তো সেই জল ঘণ্টার মাধ্যমে শিশুদের জলপানের ব্যবস্থা করা হবে, তারা যাতে জলপান করে সঠিক সময়ে, তার গুরুত্ব। তো সেটার বিষয়ে এখানে বলতে চাওয়া হয়েছে যে নিয়ম করে জলপানের প্রয়োজনীয়তা ফুরায়নি, সুতরাং ব্যবস্থাটিকে স্থায়ী করার কথা ভাবাই যুক্তিযুক্ত। শিক্ষার্থীদের জল খেতে উদ্বুদ্ধ করতে হলে শুধুমাত্র ঘণ্টার ব্যবহারে যথেষ্ট নয়, তার আনুষঙ্গিক পরিকাঠামোটিও মেরামত করা প্রয়োজন। প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য পর্যাপ্ত পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সমস্ত বিদ্যালয়ে আছে কিনা খোঁজ রাখা জরুরি। গ্রাম মফস্বলে তো বটেই, শহরাঞ্চলে অনেক বিদ্যালয়ে পরিচ্ছন্ন শৌচালয়ের ব্যবস্থাও নেই। তো এই সমস্ত বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে বাস্তবিক বিষয়। জল ঘণ্টা নিয়েও আলোচনাটা প্রয়োজন, এটা গুরুত্বপূর্ণ, কারণ এডিটোরিয়াল লিখতে দেওয়া হতে পারে মেবি জল সংক্রান্ত বিষয় যেহেতু। তো এর সাথে সাথে আজকে গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।